শক্তি বিভব ফ্লাক্স থাকলে স্কেলার আসে। যখন ঘুরে তখন যতটুকু অংশে রং লাগে। আমির হোসেন স্যারের বই, এই বইটা তো মেডিকেলের জন্য রৈখিক দূরত্ব। এই যেটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। এই দুইটা পয়েন্টের সর্বনিম্ন সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে আমাদের সরল। এবং এটা আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এইচএসসি লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় ভেক্টর। আমাদের ফিজিক্সের প্রায় প্রতিটি অধ্যায়ে আমরা দেখব আমাদের ভেক্টরের নলেজটা ইউজ করতে হচ্ছে। এছাড়া ম্যাথেও আমাদের ভেক্টর অধ্যায় রয়েছে। এমনকি ম্যাথের অন্যান্য অধ্যায় লাইক গতিবিদ্যা, স্থিতিবিদ্যা এইগুলো করতে গেলেও কিন্তু আমাদের ভেক্টর প্রয়োজন পড়বে। সো নিঃসন্দেহে বলাই যায় ভেক্টর হচ্ছে এইচএসসির সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। আচ্ছা, এখন এই অধ্যায়টা আমরা কিভাবে শিখব? সো আমার টার্গেট হচ্ছে এই অধ্যায় নিয়ে একটা প্লেলিস্ট বানানো, এবং আমি ট্রাই করব একটু ডিটেলসে এই চ্যাপ্টারটা শেষ করার জন্য, যাতে করে আমাদের ফিজিক্স এবং ম্যাথ দুইটাই একসাথে শেষ হয়ে যায়। পাশাপাশি আমাদের টার্গেট থাকবে এইচএসসি এবং এডমিশন, এইচএসসি এবং এডমিশন একসাথে শেষ করা। ঠিক আছে, এইচএসসি এবং এডমিশন একসাথে কভার করে ফেলা, 100% কভার করার ট্রাই করব আমরা। এমন কোনো কোশ্চেন আসা পসিবল হবে না ইনশাল্লাহ। এই প্লেলিস্ট করলে তুমি সকল ধরনের কোশ্চেন অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, যত বই আছে, যত গাইড আছে, যত আমাদের প্র্যাকটিস শিট আছে, সকল ধরনের কোশ্চেন তুমি ইনশাল্লাহ সলভ করতে পারবা। এবং আমি একটা টার্গেট নিয়েছি যে আমরা এই প্লেলিস্টের মধ্যে মোটামুটি 500+ প্রবলেমস নিয়ে ডিসকাশন করব। সবগুলো কি আমি সলভ করে দিব? না, এমন না, কিছু হচ্ছে তোমাদেরকেও আমি সলভ করতে বলবো। ঠিক আছে, সো চলো আমরা শুরু করি আমাদের লেকচার 1 ভেক্টর। প্রথমে এই প্রশ্ন আসতেছে, ভাইয়া কি বই পড়বো? বাজারে তো 13, 14টা, 15টা অনেক অনেক বই আছে। এত বই তো আমার পক্ষে কিনা সম্ভব নয়। এত বই আসলে কারো পক্ষে কিনা সম্ভব নয়। ঠিক আছে, সো আমি হচ্ছে আমার পছন্দ অনুযায়ী 4টা বই সিলেক্ট করছি। এক এক ধরনের পছন্দ এক এক ধরনের হবে। ঠিক আছে, তোমার অন্য টাইপের বইও পছন্দ হইতে পারে, বাট আমার যেই নলেজ, আমার যেই লাস্ট এক্সপিরিয়েন্সড লাস্ট 7 to 8 ইয়ার্স, ওইটা থেকে আমি বলতে পারি এই 4টা বই মোটামুটি বেস্ট বলাই যায়। ঠিক আছে, সব থেকে বেশি পপুলার, সব থেকে বেশি সেল হচ্ছে, সব থেকে বেশি মোটামুটি ভালো বলতে পারো, সব থেকে বেশি। ওকে, সো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে সেলু স্যারের বইটা। সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে সেলু স্যারের বইটা। কেন এই বইটা সব থেকে বেশি ভালো লাগে? ফার্স্ট রিজন হচ্ছে এই বইয়ের থিওরি যেটা আছে, থিওরিটা হচ্ছে অনেক বেশি সাজানো গোছানো। থিওরিটা অনেক বেশি গুছায়া দিছে, কালারিং করে দিছে, এবং সবগুলো টপিক হচ্ছে কভার করছে। এবং এই বইয়ে হচ্ছে অনেক বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেমস দিছে। তুমি যদি একটু খেয়াল করো দেখবা যে এই বইয়ের মধ্যে অনেক অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেমস আছে, যেইগুলো করলে মোটামুটি কভার হয়ে যাবে, মোটামুটি ভালো একটা প্রিপারেশন চলে আসবে। এছাড়াও এই বইয়ের মধ্যে জ্ঞানমূলক কোশ্চেন, অনুধাবনমূলক কোশ্চেন, এগুলো হচ্ছে চ্যাপ্টারের শেষে কিন্তু দিয়ে দিছে। তারপর তুমি দেখবা যে সিকিউ যে কোশ্চেনগুলো আছে লাস্ট ইয়ারে যেগুলো আসছে, ওগুলো হচ্ছে চ্যাপ্টারের শেষে সুন্দরভাবে সাজায় দেওয়া আছে। সো ওভারঅল যদি আমি একটু চিন্তা করি, বিবেচনা করি, তাহলে আমি বলবো সেলো স্যারের বইটাই বেস্ট। এবং যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা স্পেশালি, তাদের জন্য তো এটা মাস্ট। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মোটামুটি মাস্ট বলতে পারো। আচ্ছা, এরপর আছে তপন স্যারের বই, খুবই পপুলার একটা বই। এই বইটার থিওরিটা হচ্ছে খুবই সহজ। থিওরিটা হচ্ছে খুবই সহজ। আমি সব থেকে বেশি হচ্ছে থিওরি এই বই থেকেই পড়ছি। থিওরিটা হচ্ছে খুবই সহজ। সো থিওরি ভালো মতো বোঝার জন্য তুমি এই বইটা ফলো করতে পারো। বাট তপন স্যারের বই কিন্তু খুব বেশি ম্যাথ নাই। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে হচ্ছে ইসাক স্যারের বই বা আমির হোসেন স্যারের বই। এই বইটা তো মেডিকেলের জন্য ফরজ। যারা মেডিপ্রিপ নিবা তাদের জন্য এই বইটা হচ্ছে মোটামুটি ফরজ, পড়তেই হবে। এই বইটার থিওরিটা হচ্ছে একটু অন্য টাইপের, একটু অগোছালো, একটু বেশি ইনফরমেশন, একটু কঠিন ভাব। বাট মেডিকেল প্রিপারেশন নিলে তোমাকে হচ্ছে পড়তে হবে, কিছু করার নাই। এই বইটার একটা ভালো জিনিস হচ্ছে সেটা ইউনিক প্রবলেমস। তুমি দেখবা উদাহরণ এবং অনুশীলনের মধ্যে অনেক ইউনিক প্রবলেমস আছে, যেই বইটা অন্য বইয়ে তুমি পাবা না। খুবই সুন্দর কিছু প্রবলেম আছে। লাস্টে আছে হচ্ছে আমাদের প্রামাণিক স্যারের বই। এই বইটার থিওরিও অনেক বেশি ভালো, থিওরিটা অনেক বেশি ডিটেলস আকারে দেওয়া। থিওরির জন্য খুবই ভালো একটা বই, ডিটেলস এবং ভালোভাবে দেওয়া। সো আমার কাছে মনে হয় 4টা বই বাজারে বেস্ট। বাট এখন কি আমি ভাই 4টা বই পড়বো? অ্যান্সার হচ্ছে না। এক একজনের সামর্থ্য এক এক ধরনের। অনেকে দেখা যাবে যে 4টাই পড়ে ফেলছে, অনেকে দেখা গেছে যে একটা পড়লেই হয়ে যাচ্ছে, একটাই সে পড়তে পারতেছে না ঠিক মতো।
আমার সাজেশন থাকবে তুমি একটা বই ফুল ভালো মতো পড়ার ট্রাই করো, একটা বই ফুল ভালো মতো পড়ার ট্রাই করো। এরপরে তোমার যদি সামর্থ্য কুলায় তুমি হচ্ছে আরো একটা বা দুইটা বই পাশে রাখো। ওটা থেকে তুমি ম্যাথ করলা, ওটা থেকে তুমি থিওরিটা হচ্ছে দেখলা, একটু যেই টপিকটা তোমার কঠিন মনে হচ্ছে ওই টপিকটা তুমি উল্টায় পাল্টায় দেখলা। মনে করো জড়তার ভ্রামক আমার কাছে কঠিন মনে হচ্ছে, আমি কি করলাম আরেকটা বই একটু খুলে দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের মূল টপিকে চলে আসি। আমরা হচ্ছে টাইপ 1 দিয়ে শুরু করব। টাইপ 1 হচ্ছে ভেক্টর রাশি নিয়ে। ভেক্টর রাশি কি, ভেক্টর রাশির উদাহরণগুলো কি, তারপর আমাদের বিভিন্ন প্রকার ভেক্টরের যে সংজ্ঞাগুলো আছে এগুলা। তো এই টাইপ 1টা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং এইচএসসির জ্ঞানমূলক কোশ্চেনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ আসতে পারে এবং জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে। এবং যদি আমি এডমিশনের কথা বলি, এডমিশনে হচ্ছে দেখবো মেডিকেলে আসে, মেডিকেলে এই টাইপ 1 থেকে অহরহ কোশ্চেন আসে। বাট ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না হইলেও এই নলেজটা আমাদের সামনে ম্যাথ করতে গেলে কাজে লাগবে। প্রথমেই আমরা রাশি নিয়ে একটু জানা ট্রাই করব। রাশি কি? এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সব কিছুই হচ্ছে রাশি। যা কিছু পরিমাপ করা যায় সব কিছুকেই আমরা রাশি বলবো। মনে করো আমার হাতে যেই পেনটা আছে, এই পেনের ভর আছে, দৈর্ঘ্য আছে, আয়তন আছে, ওজন আছে, এই সব কিছু কিন্তু রাশি, সব কিছুই পরিমাপযোগ্য, সব কিছু রাশি। তারপর মনে করো আমাদের যে রুমে আমরা রেকর্ডিং করতেছি, এই রুমের টেম্পারেচার, তাপমাত্রা, আর্দ্রতা, তারপর সময়, এই সব কিছু কিন্তু পরিমাপ করা সম্ভব। এই সব কিছু হচ্ছে রাশি। তো এরকম আমরা যদি দেখি অনেক 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 রাশি আছে। এখন এই রাশিগুলোকে নির্ভরশীলতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। এটা মূলত প্রথম অধ্যায় আছে। নির্ভরশীলতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি মৌলিক রাশি। মৌলিক রাশি আছে হচ্ছে 7টা। মৌলিক রাশির সংখ্যা খুবই কম, এটা হচ্ছে 7টা। ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, এই 7টা হচ্ছে মৌলিক রাশি। এছাড়া যত টাইপের রাশি আছে, যা যা রাশি আছে, সকল রাশিকেই আমরা বলি যৌগিক বা লব্ধ রাশি। যৌগিক বা লব্ধ রাশি। আমাদের এই অধ্যায়ে এটা নিয়ে কোনো আলোচনা নাই। আমরা চলে যাব প্রকাশ করার ধর্ম। আমরা যে রাশিগুলোকে প্রকাশ করি, মান এবং দিক দিয়ে যে প্রকাশ করি, এইটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি স্কেলার রাশি, স্কেলার রাশি, আর একটাকে আমরা বলি ভেক্টর রাশি। প্রকাশ করার ধর্মের উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। ফার্স্টে আমরা দেখব স্কেলার রাশি নিয়ে। স্কেলার রাশিকে বলা হয় নির্দিক রাশি, অদিক রাশি। কেন বলা হয়? কারণ এইটার কোনো দিক নেই, এইটার শুধু মান রয়েছে, শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিকের কোনো প্রয়োজন নাই, দিক নাই, শুধু মান আছে। এর জন্য এটাকে বলা হয় স্কেলার রাশি বা নির্দিক রাশি বা অদিক রাশি, ঠিক আছে। আচ্ছা, এইটার এক্সাম্পল দেখো, আমি অনেকগুলো দিছি। আপাতত এগুলো আমাদের মুখস্থ করার প্রয়োজন নাই। আমরা যখন সামনে বিভিন্ন অধ্যায় পড়ব, ওই অধ্যায়ের যে রাশিগুলো আছে অটোমেটিক আমাদের মাথায় চলে আসবে। আচ্ছা, এবার হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশিতে আমাদের মান লাগবে, পাশাপাশি দিকও লাগবে। দিক ছাড়া আমরা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবো না, এবং দিকটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? মনে করো আমরা একটা বস্তুর মধ্যে ফোর্স অ্যাপ্লাই করছি, তো ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই করছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যেই দিকে ফোর্স অ্যাপ্লাই করবা, বস্তুটা তো ওদিকেই মুভ করবে, ওদিকেই গতিশীল হবে, ওদিকেই ত্বরণপ্রাপ্ত হবে। সো কোন দিকে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করছো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা বলবো যে ভেক্টর রাশি যেগুলো আছে এই সবগুলোর ক্ষেত্রেই তুমি খেয়াল করবা দিকটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখো অনেকগুলো রাশি আছে, এতগুলো রাশি তো আমরা আস্তে আস্তে মানে এগুলো তো হচ্ছে মুখস্থ করা পসিবল না, ঠিক আছে। এগুলো মুখস্থ করা ট্রাইও করো না তোমরা। এগুলো তোমরা যখন সামনে বিভিন্ন অধ্যায় পড়বা অটোমেটিক তোমার মাথায় চলে আসবে। আমাদের দুইটা পেপার মিলে 21টা অধ্যায় আছে। এই 21টা অধ্যায়ে আমরা হচ্ছে প্রায় প্রতিটা অধ্যায়ের মধ্যেই কিছু স্কেলার রাশি শিখবো, কিছু ভেক্টর রাশি শিখবো, ঠিক আছে। তাও আমি একটা হচ্ছে ছন্দ দিয়ে কিছু ভেক্টর রাশি মনে রাখার বুদ্ধি দিয়ে দিব। এটা দিয়ে মোটামুটি একটা কাভার হয়ে যায়। এই ছন্দটা দিয়ে এবং কিছু টেকনিক দিয়ে আমরা মোটামুটি কাভার করে ফেলতে পারবো। আচ্ছা, ফার্স্টে আছে হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। ভতে আমরা বলবো ভরবেগ।
ভরবেগ, ভরবেগ থাকলে সেটা হবে ভেক্টর রাশি। এমনকি ভরবেগের যে পরিবর্তন আছে, ভরবেগের পরিবর্তন, এইটাকেও আমরা ভেক্টর রাশি বলবো। ভরবেগের পরিবর্তনকে কি বলে ভাইয়া? বলে হচ্ছে বলের ঘাত, বলের ঘাত ভেক্টর রাশি, বলের ঘাত ভেক্টর রাশি। আচ্ছা, বেগ, বেগও কিন্তু ভেক্টর রাশি, সকল ধরনের বেগ ভেক্টর রাশি। আচ্ছা, এরপর দেখো সরণ, সরণ এবং বল, সরণ বল দুইটাই ভেক্টর রাশি। বল তো অনেক টাইপের আছে, সকল বলে কি ভেক্টর রাশি? অ্যান্সার হচ্ছে ইয়েস, সকল ধরনের বল হচ্ছে ভেক্টর রাশি, সকল ধরনের বল হচ্ছে ভেক্টর রাশি। যেমন তুমি দেখবা মহাকর্ষ বল, অভিকর্ষ বল, তড়িৎ বল, ঘর্ষণ বল, সান্দ্র বল, স্পর্শ বল, যত টাইপের বল আছে, এমনকি বলের ভ্রামক, বলের ভ্রামকও ভেক্টর রাশি। বল থাকলেই ভেক্টর রাশি। এই যে বলের ঘাত ছিল, এটা ভেক্টর রাশি, ঠিক আছে? বল থাকলেই ভেক্টর রাশি, বলের ভ্রামক বা টর্ক বলি আমরা এটাকে। তারপর আছে হচ্ছে ঘাত বল, ঘাত বল ভেক্টর রাশি। সো বল থাকলেই আমরা হচ্ছে ভেক্টর রাশি দিয়ে দিব। নাইস, অনেকগুলো কিন্তু আমরা কভার করে ফেলছি একটা দিয়েই। আচ্ছা, পৃষ্ঠটান, পৃষ্ঠটান ভেক্টর রাশি। পৃষ্ঠটান মানে কি ভাইয়া? এটা আমরা শিখবো চ্যাপ্টার 7, ফার্স্ট পেপার চ্যাপ্টার 7। আচ্ছা, ওজন, ওজন ভেক্টর রাশি, এটার দিক হচ্ছে পৃথিবীর কেন্দ্র বরাবর। ত্বরণ, ত্বরণ অভিকর্ষ ত্বরণ ভেক্টর রাশি। মন্দন ভেক্টর রাশি। ভাসে, ভাতে হচ্ছে ভ্রামক, সকল টাইপের ভ্রামক ভেক্টর রাশি, সকল টাইপের ভ্রামক ভেক্টর রাশি। লেখার যে একটা অবস্থা, কি আর বলবো। ভ্রামক, ভ্রামকের মধ্যে কি আছে ভাইয়া? তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে, স্থিরতড়িৎ অধ্যায়ে আমরা শিখবো তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি। চৌম্বক ভ্রামক ভেক্টর রাশি, ভ্রামক থাকলে ভেক্টর রাশি, ঠিক আছে? আরেকটা আছে হচ্ছে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, এটা কি ভেক্টর রাশি? অ্যান্সার হচ্ছে না, ব্যতিক্রম। কেমিস্ট্রিতে যেমন সবকিছু ব্যতিক্রম থাকে, এই জায়গাও হচ্ছে মাঝে মাঝে পেয়ে যাবে ব্যতিক্রম। সো এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি। জড়তার ভ্রামক হচ্ছে একটা স্কেলার রাশি। সো ইম্পর্টেন্ট এটা, যেহেতু ব্যতিক্রম সেহেতু আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, সান্দ্রতা, সান্দ্রতা ভেক্টর রাশি। আচ্ছা, প্রাবল্য, হ্যাঁ, সকল টাইপের প্রাবল্য ভেক্টর রাশি, সকল টাইপের প্রাবল্য ভেক্টর রাশি। যেমন আছে হচ্ছে চৌম্বক প্রাবল্য, চৌম্বক অধ্যায়ে আমরা শিখবো। তারপর আছে হচ্ছে মহাকর্ষ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, এই সকলগুলোই হচ্ছে ভেক্টর রাশি। সো দেখো, আমরা যদি হচ্ছে এইভাবে একটু মনে রাখি, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে যে আমরা যখন দেখব প্রাবল্য ভেক্টর রাশি, আমরা যখন দেখব বল, বল দেখলে ভেক্টর রাশি। আরেকটা জিনিস আমরা একটু মনে রাখতে পারি, সেটা হচ্ছে শক্তি, শক্তি দেখলেই স্কেলার রাশি। কি শক্তি আছে ভাইয়া? আছে হচ্ছে গতি শক্তি, বিভব শক্তি, স্প্রিং শক্তি বা স্প্রিং বলের শক্তি, এরকম যত টাইপের শক্তি আছে, যত টাইপের শক্তি আছে সকল শক্তি হচ্ছে আমাদের স্কেলার রাশি। সো এগুলো হচ্ছে স্কেলার। আচ্ছা, এরপর আছে হচ্ছে বিভব, বিভব থাকলেই হচ্ছে আমাদের স্কেলার রাশি। তড়িৎ বিভব হোক, মহাকর্ষ বিভব হোক, বিভব থাকলেই আমাদের হবে স্কেলার রাশি।
তড়িৎ বিভব, মহাকর্ষ বিভব, মহাকর্ষীয় বিভব। আচ্ছা, এই জায়গায় আমরা লাস্টে মোটা বাদ দিয়েছি, মোটা হচ্ছে মহাকর্ষী প্রাবল্য। এই যে প্রাবল্য থাকলেই ভেক্টর রাশি, সো এটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, এটা একটা ভেক্টর রাশি। এটা না জানলে হইতো, কারণ এটা দিয়ে অ্যাকচুয়ালি কভার হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখবা ফ্লাক্স। ফ্লাক্স থাকলেই স্কেলার রাশি। কি কি ফ্লাক্স আছে ভাইয়া? আলোক ফ্লাক্স আছে, চৌম্বক ফ্লাক্স আছে, আলোক ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স। ফ্লাক্স থাকলেই আমাদের ভেক্টর রাশি। বাট একটা জিনিস আমরা মনে রাখবো, ফ্লাক্স থাকলেই ভেক্টর রাশি ঠিক আছে, বাট ফ্লাক্স ঘনত্ব কিন্তু আবার ভেক্টর রাশি হবে না। সরি, হ্যাঁ, ফ্লাক্স ঘনত্ব কিন্তু ভেক্টর রাশি হবে, ফ্লাক্স ঘনত্ব স্কেলার রাশি হবে না। যেটা হচ্ছে একটু মনে রাখতে হবে যে ফ্লাক্স ঘনত্ব যেটা আছে এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এইগুলা হচ্ছে আমাদের স্কেলার রাশি। শক্তি, বিভব, ফ্লাক্স থাকলে স্কেলার রাশি, কথা হয় না। তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি? খুবই পপুলার একটা প্রশ্ন। তড়িৎ প্রবাহকে আমরা কেন স্কেলার রাশি বলতেছি? তড়িৎ প্রবাহের তো ভাইয়া দিক আছে, আমরা সবাই জানি। যখন আমরা তড়িৎ প্রবাহকে আঁকি তখন কিন্তু আমরা হচ্ছে দিকটা প্রকাশ করি। যেরকম মনে করো, এদিক দিয়ে মনে করো আমাদের 5 এম্পিয়ার আসতেছে, বুঝো, এদিকে প্রবাহিত হয়েছে 2 এম্পিয়ার। তাহলে এই দিকে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে? ঠিক আছে, এই দিকে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে এইটা আমরা কেসিএল অ্যাপ্লাই করে বের করতে পারি। আমরা যদি এই নোডের মধ্যে কেসিএল ইউজ করি তাহলে আমরা লিখতে পারি ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট। যতটুকু কারেন্ট প্রবেশ করছে ততটুকু কারেন্টই তো বের হবে, নতুন করে তো কারেন্ট তৈরি হবে না। তোমার কি আদান তৈরি হবে? আদান তৈরি হওয়া পসিবল না। সো এর জন্য যে পরিমাণ কারেন্ট প্রবেশ করছে সম পরিমাণ কারেন্ট বের হবে। সো আমাদের এই প্রশ্নবোধক চিহ্নের মান কত হইলে আমাদের অ্যান্সারটা মিলতেছে? দেখো 3 হইলে কিন্তু মিলতেছে, তার মানে আমাদের এই দিক দিয়ে 3 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, 3 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এখন একটু খেয়াল করো, আমরা যে যোগটা করলাম এই যোগটা কি আমরা বীজগাণিতিক নিয়মে করলাম নাকি ভেক্টর নিয়মে করলাম? ভেক্টর নিয়মে যখন আমরা যোগ করব তখন দিকটাকে ক্যালকুলেশন করতে হবে, দিকটাকে ক্যালকুলেশন করতে হবে। বাট এই জায়গায় কিন্তু আমরা দিকটাকে ক্যালকুলেশন করি নাই, এই জায়গায় আমরা হচ্ছে বীজগাণিতিক নিয়মে বা স্কেলার নিয়মে যোগটা করে ফেলছি। সো যোগটাকে আমরা বলতেছি বীজগাণিতিক নিয়মে যোগ। ভেক্টর রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে সত্য না, বীজগাণিতিক নিয়মে যোগ ভেক্টর রাশিতে পসিবল নয়। ঠিক আছে, সো আমরা এটা দিয়ে ইজিলি বুঝতে পারি যে এইটা ভেক্টর রাশি হবে না, এটা হচ্ছে স্কেলার রাশি হবে, কারণ আমাদের যোগটা হচ্ছে বীজগাণিতিক নিয়মে। আরেকভাবে চিন্তা করতে পারো, যদি আমরা দিকটাকে চেঞ্জ করে দিই, ধরো এই যে আমরা যদি এই রেখাটাকে, আচ্ছা এটা হচ্ছে না, ধরো এই রেখাটাকে আমরা কেটে এই দিকে যদি দিয়ে দেই তাহলে কি আমাদের এই 3 এম্পিয়ারের মানের কোনো চেঞ্জ আসবে? আসবে না। তার মানে কি বুঝতে পারতেছি আমরা, যে দিকটা কিন্তু হিসাব নিকাশের সময়, ক্যালকুলেশনের সময় কোনো ইফেক্ট ফেলতেছে না, হিসাব নিকাশের সময় নো ইফেক্ট। এর জন্য দিকটার কোনো প্রভাব না থাকার কারণে এটাকে আমরা বলবো স্কেলার রাশি। এইগুলো হচ্ছে আমরা আরো ডিটেলসে পড়বো যখন আমরা ওই অধ্যায়গুলো কভার করব। যেমন আরো কিছু প্রশ্ন আছে, তল বা এরিয়া কি ধরনের রাশি, চাপ কি ধরনের রাশি। ঠিক আছে, এগুলো আমরা ইন ফিউচার ডিটেলসে পড়বো। তাও বলে রাখি, চাপ হচ্ছে আমাদের স্কেলার রাশি, চাপের কোনো দিক নাই। তল বা এরিয়া, এরিয়া সামটাইমস স্কেলার, আবার অনেক সময় ভেক্টর রাশিও, দুইটাই পসিবল। যেমন যখন আমরা ফ্লাক্স নিয়ে আলোচনা করব, ফ্লাক্স পড়ব, তখন আমরা দেখব তড়িৎ ফ্লাক্স পড়ার সময়, চৌম্বক ফ্লাক্স পড়ার সময়, তখন আমরা দেখব তলটা হচ্ছে ভেক্টর রাশি। আবার যদি বলি যে এই একটা কিউব আছে আমাদের কাছে, এই কিউবের ক্ষেত্রফল বের করো, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করো বা একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করো, তখন কিন্তু এটা হয়ে যাবে হচ্ছে স্কেলার রাশি। সো দুইটাই পসিবল। আচ্ছা, এখন আমাদের কিন্তু এই টপিক থেকে ছোটখাটো এমসিকিউ কোশ্চেন আসে, বোর্ডেও আসে, মেডিকেলেও আসে। তো একটা আমরা এক্সাম্পল দেওয়া ট্রাই করছি। যেমন 25 সালে আসছিল নিচের কোনটি ভেক্টর রাশি নয়। আচ্ছা, এইটা আমরা এখনো ঠিক মতো পড়ি নাই,
আমাদের আরেকটা ভেক্টর রাশি আছে, সেটা হচ্ছে কার্ল, যেটা আমরা এই ভেক্টর অধ্যায়ের মধ্যেই পড়বো। কার্ল হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা, প্রশ্নে কি বলছে, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি, এই দুইটা আমরা হচ্ছে পড়বো। গ্রেডিয়েন্টের ইনপুট হচ্ছে স্কেলার রাশি, বাট আউটপুটে আমরা কি পাই? আউটপুটে পাই ভেক্টর রাশি। কার্লের ইনপুটও হচ্ছে ভেক্টর, আউটপুটেও ভেক্টর রাশি পাই আমরা, কারণ কার্ল হচ্ছে ক্রস গুণফল। ক্রস গুণফল করলে আমরা জানি যে ভেক্টর রাশি তৈরি হয়। সরণ তো ভেক্টর রাশি আমরা জানি, ঠিক আছে। তো আমাদের রাইট অ্যান্সারটা হবে ডাইভারজেন্স। ডাইভারজেন্সটা হচ্ছে ডট গুণ করি আমরা, সামনে দেখবো আমরা ইনশাল্লাহ। ডট প্রোডাক্ট করতে হয় বা স্কেলার প্রোডাক্ট করতে হয়, যার আউটপুটটা হচ্ছে স্কেলার রাশি। সো এর জন্য ডাইভারজেন্স হচ্ছে আমাদের স্কেলার রাশি। নিচের কোনটি ভেক্টর রাশি? নিচের কোনটি ভেক্টর রাশি? সকল ধরনের বিভব কি বলছিলাম? স্কেলার। কাজ, ক্ষমতা, শক্তি, হ্যাঁ এই যে দেখো শক্তি বলছিলাম না, স্কেলার রাশি। শক্তি, কাজও কিন্তু কাইন্ড অফ শক্তি, কাজ শক্তি উপপাদ্য। সো কাজটা কি হবে? স্কেলার রাশি হবে। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্র প্রুফ করলাম, তড়িৎ প্রবাহের দিক আছে, বাট দিকটার কোনো ইফেক্ট নাই, দিকটা হিসাব নিকাশের সময় ইউজ করার প্রয়োজন নাই। তারপর হচ্ছে দিক আমরা যখন হচ্ছে যোগ করি তখন কিন্তু বীজগণিতিক নিয়মে করি, ভেক্টর নিয়মে করি না। সো এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি হবে। ক্ষেত্রফল বা এরিয়া, এরিয়াটা হচ্ছে স্কেলারও হইতে পারে, ভেক্টরও হইতে পারে। সো এটা হচ্ছে ভেক্টর হওয়া পসিবল। সো রাইট অ্যান্সারটা হবে গ নাম্বার। আচ্ছা, এটা ক্রস দিলে ভালো হইতো। নিচের কোনটিতে সবগুলো ভেক্টর রাশি? সবগুলোই ভেক্টর রাশি। ভর, ভর কিন্তু ভেক্টর রাশি না, সময় ভেক্টর রাশি না, ব্যাগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আচ্ছা, বিদ্যুৎ প্রবাহ মাত্রা না। ত্বরণ, হ্যাঁ ত্বরণ ভেক্টর রাশি। কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ, এগুলো আবার ভেক্টর রাশি। চৌম্বক ক্ষেত্র, বেশিরভাগ ক্ষেত্রই দেখবা যে ভেক্টর রাশি, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্র ভেক্টর রাশি। টর্ক ভেক্টর রাশি। টর্ক হচ্ছে আমরা কেমনে মনে রাখবো? টর্কের আরেক নাম হচ্ছে বলের ভ্রামক। যেহেতু বল আছে সেহেতু ভেক্টর রাশি। কথা বলতে পারো, যেহেতু ভ্রামক আছে সেহেতু ভেক্টর রাশি। কৌণিক সরণ, সরণ থাকলে ভেক্টর রাশি। চাপ স্কেলার রাশি, বল ভেক্টর রাশি, তাপমাত্রা স্কেলার রাশি। নিচের কোনটিতে সবগুলো ভেক্টর রাশি? আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বারটা, তিনটাই ভেক্টর রাশি। স্কেলার রাশির উদাহরণ, স্কেলার রাশির উদাহরণ বল হবে না, ভরবেগ থাকলে হবে না, টর্ক থাকলে হবে না, কাজ, ক্ষমতা, শক্তি, এইগুলা হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। সো অ্যান্সার হবে ক, কাজ। এই টাইপের আমাদের এমসিকিউ কোশ্চেন আসবে, আমরা যদি একটু আইডিয়া রাখতে পারি যে কোনগুলো স্কেলার রাশি কোনগুলো ভেক্টর রাশি, এগুলো আমরা ইজিলি পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করব। ঠিক আছে, স্কেলার রাশির মতো না, এটাকে প্রকাশ করার জন্য কিছু নিয়ম রয়েছে। প্রথমে হচ্ছে প্রতীক বা চিহ্ন দ্বারা। যখন আমরা প্রতীক দিয়ে প্রকাশ করব, প্রতীক দিয়ে প্রকাশ করার সময় একটা নির্দিষ্ট রুলস মেনটেন করে লিখতে হবে। সো আমরা মোটামুটি চারটা একটা ওয়ে ফলো করতে পারি। আচ্ছা, ফার্স্ট ওয়েটা কি? ফার্স্ট ওয়েটা হচ্ছে এর উপর তীর চিহ্ন দেওয়া। এ হচ্ছে একটা ভেক্টর, এর উপর তীর চিহ্ন দিলে আমরা বুঝতে পারবো এটা ভেক্টর রাশি। এর নিচে দাগ দিয়ে, এর উপরে দাগ দিয়ে। আরেকটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে বোল্ড বা গাঢ় করে লিখে, এই যে বোল্ড দিয়ে লিখে। এটা হচ্ছে আমি কি করছি? বোল্ড করে লিখছি। এইটা আসলে বাস্তবে লিখে আমরা প্রকাশ করি না, এটা বেসিক্যালি হচ্ছে বইগুলোতে হচ্ছে থাকে এইভাবে। এটা লেখা প্রকাশ করা সম্ভব না। লেখা হচ্ছে আমরা এই তিনটা ওয়েতে করি। হাতে যখন লিখি তখন আমরা তিনটার একটা ফলো করব। এর মধ্যে আমরা দেখবো সব থেকে বেশি আমরা ব্যবহার করি প্রথমটা। ফিজিক্স এবং ম্যাথে সব থেকে বেশি আমরা ইউজ করি ফার্স্ট একটা। এই যে 2 এবং 3 নাম্বার যেটা আছে, এটা আমরা হচ্ছে ম্যাথে হালকা পাতলা ইউজ করি, লেস ইউজ করি। এবং লেসটা কোথায় করি? বেশিরভাগ সময় হচ্ছে দেখা যায় যে ম্যাথে থাকে, ম্যাথে আমরা হচ্ছে এই দুইটা অল্প স্বল্প ইউজ করি। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের যেহেতু ভেক্টরের মান আছে এবং দিক আছে, মান বা ম্যাগনিটিউড আছে, ম্যাগনিটিউড প্রকাশ করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে দুই পাশে পরম মান দেওয়া। দুই পাশে পরম মান দিলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে মান বা ম্যাগনিটিউডটা প্রকাশ করতেছে। আরেকটা সিস্টেম হচ্ছে
বোল্ড ছাড়া লিখবো। শুধু যদি আমরা এ লিখি এর মানে হচ্ছে এ ভেক্টরের মান, শুধু এ লেখা মানে এ ভেক্টরের মান, এ ভেক্টরের পাশে দুটো পরম মান চিহ্ন দেওয়াও এ ভেক্টরের মান। সো এটা দিয়ে আমরা বুঝতে পারবো মান প্রকাশ করতেছে। শুধুমাত্র মান প্রকাশ করার প্রয়োজন হলে আমরা হচ্ছে এভাবে প্রকাশ করব। আচ্ছা, এরপর আরেকটা, সেটা জ্যামিতিকভাবে। জ্যামিতিকভাবে আমরা কিভাবে প্রকাশ করব? জ্যামিতিকভাবে মানে হচ্ছে যখন আমরা চিত্রের সাহায্যে ভেক্টর রাশিকে প্রকাশ করব। ধরো এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, ধরো একটা পি ভেক্টর, পি ভেক্টর। এখন এই পি ভেক্টরকে যখন আমরা আঁকবো তখন আমরা দেখব এই যে পি ভেক্টরকে যখন আমরা আঁকবো তখন থাকবে একটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট বা আমরা বলি হচ্ছে টেল, ইংরেজিতে অনেক সময় বলি হচ্ছে টেল বা পা, ঠিক আছে? এটাকে আমরা হচ্ছে আদি বিন্দু বলতে পারি, আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, পাদবিন্দু বলতে পারি, পাদবিন্দু, এটা হচ্ছে পা, সেহেতু পাদবিন্দু আমরা বলতে পারি। আর এটা হচ্ছে মাথা, মাথা বা আমরা হেড বলি, এটাকে আমরা ফাইনাল পয়েন্ট বলতে পারি, এটাকে আমরা শেষ বিন্দু বলতে পারি, এটাকে আমরা শেষ বিন্দু বলতে পারি, এটাকে আমরা শীর্ষবিন্দু বলতে পারি, শীর্ষবিন্দু বলতে পারি। তো এই টাইপের অনেকগুলো নাম আছে, তুমি এই নামগুলো একটু মনে রাখবা। যেমন যখন আমরা হচ্ছে ইংলিশ রাইটারের বই পড়বো তখন আমরা দেখবো টেল ইউজ করা হয়েছে অথবা ইনিশিয়াল পয়েন্ট ইউজ করা হয়েছে, আর এটাকে বলা হয় ফাইনাল পয়েন্ট অর হেড। আর আমাদের বাংলা বইগুলোতে নর্মালি হচ্ছে আদি বিন্দু বা পাদবিন্দু ইউজ করা হয়, আর শেষ বিন্দুর ক্ষেত্রে শেষ বিন্দু বা শীর্ষবিন্দু আমরা ব্যবহার করি। আচ্ছা, এখন দেখো এই জায়গার যে দৈর্ঘ্যটা আছে, আমরা যে সরলরেখাটা আঁকলাম, সরলরেখার দৈর্ঘ্যটা কি রিপ্রেজেন্ট করে? সরলরেখার দৈর্ঘ্যটা হচ্ছে মানকে রিপ্রেজেন্ট করে। যে ভেক্টরের মান বেশি তার দৈর্ঘ্যটা বড় করে দিতে হবে, যে ভেক্টরের মান কম তার দৈর্ঘ্যটা ছোট করে দিতে হবে। আচ্ছা, তীর চিহ্নটা দিককে ইন্ডিকেট করে, যে কোন দিকে গতিশীল, কোন দিকে ভেক্টরটা কাজ করতেছে সেটা, ঠিক আছে? তীর চিহ্ন দিয়ে আমরা দিকটা বুঝতে পারবো আর দৈর্ঘ্য দিয়ে মানটা বুঝতে পারবো। আরেকটা জিনিস একটু খেয়াল করো, আমরা যদি তীর চিহ্নটা শেষে না দিয়ে মাঝে দিই তাহলেও কিন্তু হবে। এই যে এই জায়গায় যদি তীর চিহ্ন না দিই আমরা হচ্ছে মাঝে দেই তাহলেও হবে। সো মাঝে ইউজ করি আমরা অথবা শেষে ইউজ করি, শেষে ইউজ করলে হবে, মাঝে ইউজ করলে হবে। এই জায়গায় আমাদেরকে একটা জিনিস একটু মনে রাখতে হবে, অনেক সময় ভুল করে ফেলি। মনে করো আমরা দিলাম হচ্ছে এটা 5 নিউটন, এটা একটা 5 নিউটন ভেক্টর, বল ভেক্টর। আমরা এটাকে দিলাম হচ্ছে 12 নিউটন ভেক্টর। দেখো এইটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ হয়নি। আগে কি বললাম, দৈর্ঘ্যটা হচ্ছে মানকে রিপ্রেজেন্ট করে, দৈর্ঘ্যটা মানকে রিপ্রেজেন্ট করে। এইটার দৈর্ঘ্য 5, এটার দৈর্ঘ্যটা হচ্ছে 5 নিউটন বলকে রিপ্রেজেন্ট করতেছে বা 5 মানের ভেক্টরকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে তো এটা থেকে এটা হচ্ছে 2 গুণের বেশি হওয়া উচিত, কারণ এটা হচ্ছে 12 নিউটন, ঠিক আছে? সো এইভাবে কিন্তু দিলে জিনিসটা পারফেক্ট হবে না, সুন্দর হবে না, ত্রুটিপূর্ণ থেকে যাবে। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে চোখের আন্দাজে দিতে হবে যে 5 এবং 12, 5 থেকে 12 হচ্ছে 2 গুণের বেশি। সো আমরা ট্রাই করবো মোটামুটি আন্দাজে একটা এই হিসাবে দেওয়ার জন্য, মানানসই করে দেওয়ার জন্য, সামঞ্জস্যপূর্ণ করে আঁকার জন্য। সো এইভাবে যদি আমরা আঁকি তাহলে এটা হচ্ছে পারফেক্ট। আশা করি জিনিসটা বুঝতে পারছো। ভেক্টরের স্থানান্তর বা ভেক্টর শিফটিং, ভেক্টর শিফটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা বিভিন্ন সময় ব্যবহার করব, যদিও এটা আমাদের বইয়ের মধ্যে নাই, বাট এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে শিফট করি ভাইয়া? শিফট করা খুবই সহজ। তো এটা আমাদের এ ভেক্টর, এই ভেক্টরকে যখন আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন জায়গায় নিয়ে যাব, ধর এটাকে আমরা হচ্ছে এই জায়গায় নিয়ে আসছি, আমাদের প্রয়োজন পড়ছে, তখন আমাদেরকে হচ্ছে দৈর্ঘ্যটাকে সেম রাখতে হবে, দৈর্ঘ্যটা সেম রাখতে হবে এবং ডিরেকশনটাকেও সেম রাখতে হবে। সো দৈর্ঘ্য হচ্ছে মানকে রিপ্রেজেন্ট করতেছে, এইটার মান হুবহু সেম, সো দৈর্ঘ্যটা কি হবে? সেম হবে। দিক বা তীর চিহ্ন এইটাও সেম হবে। এই দুটা জিনিস একটু কেয়ারফুল থেকে আমাদেরকে শিফটিংটা করতে হবে। এমন করলে হবে না যে এটা এদিকে ক্রিয়াশীল, আমি শিফটিং এর সময় এটাকে হচ্ছে এভাবে ঘুরাই দিলাম, তাইলে হবে না, সেম ডিরেকশনে রাখতে হবে। আচ্ছা, এরপর খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে দূরত্ব ও সরণ। এটা থেকে এমসিকিউ কোশ্চেন আসে।
এটা থেকে নর্মাল ছোটখাটো এমসিকিউ কোশ্চেন অনেক সময় চলে আসে। দূরত্ব কি ভাইয়া? দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। দূরত্ব বলতে আমরা বুঝি মোট অতিক্রান্ত পথ, এইটা একটা স্কেলার রাশি। আর সরণটা হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে মোট অতিক্রান্ত পথ। এক্সাম্পল দিছি আমরা, এ পয়েন্ট থেকে মনে করো একজন লোক এইভাবে পেঁচা এই ইন্ডিং পয়েন্টে আসছে, তাহলে এই যে সে হচ্ছে যেই দূরত্ব অতিক্রম করছে, মোট অতিক্রান্ত যেই পথটা আছে, এই রেখাটার দৈর্ঘ্যটাই হবে, এই বক্ররেখার দৈর্ঘ্যটাই হবে তার দূরত্ব। এই যে এই বক্ররেখার মোট দৈর্ঘ্যটাই হবে তার দূরত্ব, মোট অতিক্রান্ত পথটাই হবে দূরত্ব। এটা কোনো দিক নাই, এটা একটা স্কেলার রাশি। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের যেটা সরণ বা ডিসপ্লেসমেন্ট বলি আমরা, সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর রাশি। এটা কেমনে বের করবো ভাইয়া? এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট, এই দুটা পয়েন্টের সরলরৈখিক সর্বনিম্ন দূরত্ব, আদিবিন্দু ও শেষ বিন্দুর সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব। এই যে এটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, এই দুটা পয়েন্টের সর্বনিম্ন সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে আমাদের সরণ। এবং এটা একটা ডিরেকশন আছে, আদিবিন্দু থেকে শেষ বিন্দুর দিকে ডিরেকশনটা হবে, আদিবিন্দু থেকে শেষ বিন্দুর দিকে ডিরেকশনটা হবে। আচ্ছা, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে সরণ, ভেক্টর রাশি। ঠিক আছে, জায়গায় হচ্ছে আমরা লিখে দিছি সরণ হচ্ছে আদি শেষ বিন্দুর সরলরৈখিক সর্বনিম্ন পথ, দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ। সো এটা দিয়ে হচ্ছে এই টাইপের ছোটখাটো এমসিকিউ চলে আসতে পারে। যেমন আমরা একটা প্রবলেম ক্রিয়েট করছি জায়গায়, রিমন ভাইয়া 5 মিনিটে 5 মিনিট ব্যাসার্ধের বৃত্তের পরিধি দিয়ে এ থেকে বিতে গেল, তার অতিক্রান্ত দূরত্ব ও সরণ নির্ণয় করো। অতিক্রান্ত দূরত্ব ও সরণ নির্ণয় করো। সো দূরত্ব হবে মোট অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথ। তার মানে দেখো, এই পয়েন্ট থেকে রিমন ভাইয়া বি পয়েন্টে আসছে, এইভাবে সে হচ্ছে কাভার করে বি পয়েন্টে আসছে, এই যে এইভাবে হেঁটে হেঁটে সে হচ্ছে বি পয়েন্টে চলে আসছে। এই পথটার মোট দৈর্ঘ্যই কিন্তু আমাদের দূরত্ব। তাহলে এইটার দৈর্ঘ্য আমরা কিভাবে বের করবো ভাইয়া? খুবই সহজ, এইটা হচ্ছে পরিধির অর্ধেক হবে, এটাকে আমরা বলতে পারি পরিধির অর্ধেক। পরিধির অর্ধেক, পরিধির ফর্মুলা আমরা সবাই জানি 2πr। তাহলে অ্যান্সার আসতেছে পাই ইন্টু আর। আর এর মান কত? আর এর মান হচ্ছে ব্যাসার্ধ, যেটা হচ্ছে 5 দেওয়া আছে প্রশ্নে। তাহলে 5 পাই মিটার, 5 পাই মিটার হচ্ছে আমাদের দূরত্ব। এরপর আমাদেরকে বের করতে হবে সরণ। সরণটা কি? সরণটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্টের সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব। সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব, যে এই ডিস্টেন্সটা, এইটা হচ্ছে আমাদের সরণ। তো এটা হচ্ছে ব্যাসের সমান হবে। সো সরণটা হবে হচ্ছে ব্যাসের সমান, ব্যাসের সমান 2r বলতে পারি আমরা। আর এর মান প্রশ্ন 5 দেওয়া আছে, সো 10 মিটার হবে আমাদের ব্যাস। বেশি সহজ হয়ে গেছে জিনিসটা, এর জন্য আমরা আরেকটু চেঞ্জ করে জায়গায় লিখছি। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমরা 1.5 দিলে একটু ইজি হয়ে যায়, এটাকে আমরা একটু ক্রিটিক্যাল করার জন্য 1.25 দিয়ে করি। আচ্ছা, রিমন ভাইয়া 5 মিনিটে 5 মিনিট ব্যাসার্ধের বৃত্তাকার পথে 1.25 বার ঘুরলে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ নির্ণয় করো। আচ্ছা, দ্রুতি এবং বেগ আমরা পরে নির্ণয় করবো ইনশাল্লাহ, তাহলে এখন নির্ণয় করা যায়। চলো আমরা করি। দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ নির্ণয় করো। আচ্ছা, ফার্স্টে আমরা হচ্ছে দূরত্ব চলে আসি। দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে অতিক্রান্ত মোট পথ, অতিক্রান্ত মোট পথ। সো রিমন ভাইয়া এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, 1.25 বার ঘুরছে। এই যে এটা হচ্ছে আমাদের একবার, আর হচ্ছে 0.25 বার অথবা 4 ভাগের 1 ভাগ ঘুরছে। তো এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে এই পয়েন্ট থেকে এতটুকু পর্যন্ত আসছে। ঠিক আছে, সো আমরা বলবো একবার ফুল পরিধি ঘুরছে এবং আরেকবার হচ্ছে 4 ভাগের 1 ভাগ ঘুরছে। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি 1.25 ইন্টু পরিধি। যতবার ঘুরবে ততবার হচ্ছে আমাদেরকে পরিধি দিয়ে গুণ করতে হবে। আগেবার হচ্ছে অর্ধেকবার ঘুরছিল, এর জন্য আমরা হাফ দিয়ে গুণ করছি। এবার হচ্ছে 1.25 বার ঘুরছে, এখন হচ্ছে 1.25 দিয়ে গুণ করছি। এখন জাস্ট মানগুলো বসাইলে আমাদের অ্যান্সার চলে আসবে।
1.25 ইন্টু 2 পাই আর, 1.25 ইন্টু 2 পাই ইন্টু 5, যেটা অ্যান্সার আসবে ওটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা দ্রুতি কিভাবে বের করবো? দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি। দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, এই দূরত্বটাকে যদি আমি সময় দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমরা হচ্ছে দ্রুতি পেয়ে যাব। সময় আমাদের প্রশ্নে দেওয়া আছে 5 মিনিট অথবা 5 ইন্টু 60 সেকেন্ড। মিনিট দিয়ে করলেও হবে, সেকেন্ড দিয়ে করলেও হবে, তোমার ইচ্ছা। মিনিট দিয়ে করলে অ্যান্সার আসবে হচ্ছে মিটার পার মিনিট, আর যদি সেকেন্ড দিয়ে করো তখন তোমার অ্যান্সার আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড। সো যেটা দিয়ে মন চায় ওটা দিয়ে করতে পারো। নেক্সট আমরা কি বের করবো? আমরা বের করবো হচ্ছে সরণ। সরণ কতটুকু হয়েছে? সরণটা হচ্ছে প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যকার সরলরৈখিক দূরত্বটা, এই যে সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এটা আমরা বললাম এ, এটা মনে করো ডি, এটা হচ্ছে এম। তাহলে এডিটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এডি বের করবো কিভাবে ভাইয়া? এডি বের করার জন্য আমরা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বানাইতে পারি। এই যে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের আর বা 5, এটাও আমাদের আর বা 5ই হবে, কারণ দুইটাই ব্যাসার্ধ। দুইটাই যেহেতু ব্যাসার্ধ, দুইটাই হচ্ছে আমাদের 5 হবে। তাহলে আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা এডি বের করতে পারবো। এডিটাই হচ্ছে আমাদের সরণ, যেটা হচ্ছে এডি দৈর্ঘ্য। এডিকে আমরা বের করতে পারি আমাদের পিথাগোরাসের ফর্মুলা দিয়ে, √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দুটার মানে হচ্ছে আর এর মানও প্রশ্নে দেওয়া আছে 5 মিটার। সো 25 + 25 √50 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমাদেরকে ব্যাক ওয়াই করতে বলে তাহলে কি করব? সরণকে সময় দিয়ে ভাগ করব। সরণকে সময় দিয়ে ভাগ করলে ব্যাক পাওয়া যায়। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, এরপর আর একটু ক্রিটিক্যালের দিকে যাই আমরা। আর একটু যদি কঠিন দিকে যাই তাহলে আমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা অনেক সময় দেখছি বিভিন্ন ভাইয়ারা করায়। এইগুলো করলে আমাদের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে। পি এর দূরত্ব সরণ কত? এটা হচ্ছে একটা চাকা। এই চাকাটা ঘুরে এই অবস্থানে আসছে। পি ছিল একেবারে নিচের যে লোয়েস্ট পয়েন্ট, সেটা সর্বনিম্ন বিন্দুটা ছিল আমাদের পি। কিছুক্ষণ পর এটা ঘুরে একেবারে সর্বোচ্চ বিন্দুতে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, দূরত্ব কি হবে এবং সরণ কি হবে? তুমি যদি বুঝতে পারো আমাদের এই চাকাটা কতবার ঘুরছে, তাহলেই কিন্তু তুমি দূরত্ব পেয়ে যাবা। একটু খেয়াল করো, এই যে দূরত্ব সমান কি? 1.25 ইন্টু পরিধি, কারণ 1.25 বার ঘুরছিল। এই জায়গায় হচ্ছে হাফ বার ঘুরছিল, এই কারণে হচ্ছে 0.5 ইন্টু পরিধি। তো এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কতবার ঘুরছে। তো একটু খেয়াল করো, একটা চাকা যদি অর্ধেকবার ঘুরে, এই যে অর্ধেকবার যদি এভাবে ঘুরে, তাহলে কিন্তু এই পয়েন্টটা এই জায়গায় চলে যায়। ঠিক আছে, এটা ছিল এইভাবে ঘুরতে অর্ধেকবার যখন ঘুরবে তখনই কিন্তু এটা আমাদের এই উপরে চলে যাবে। আর অর্ধেকবার ঘুরলে সেটা তার নিজের অবস্থানে ব্যাক করবে। সো আমরা বলতে পারি দূরত্ব সমান হবে 0.5 ইন্টু পরিধি বা হাফ ইন্টু পরিধি, কারণ অর্ধেকবার ঘুরছে। সো অ্যান্সার হবে 5 পাই মিটার। দূরত্ব বের করা খুবই সহজ, 5 পাই মিটার। এখন আমরা বের করবো সরণ। সরণ হচ্ছে প্রথম বিন্দু এবং শেষ বিন্দু। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু, এটা হচ্ছে আমাদের শেষ বিন্দু। এইটার যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে আমাদের দূরত্ব, সরি এটা হচ্ছে আমাদের সরণ। ওকে, সো আমরা এই জায়গা থেকে একটা সমকোণী ত্রিভুজ বানাইতে পারি। এই যেরকম 3টা বাহু আছে। এখন আমাদের ট্রাই করতে হবে 3টা বাহুর মান বের করা। 3টা বাহুর মান বের করতে পারলেই কিন্তু আমরা এটা সলভ করতে পারবো। সাপোজ এটা মনে করো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। সো আমরা যদি পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারবো আমাদের সরণ সমান হবে এ সি দৈর্ঘ্যটা। এসি দৈর্ঘ্য বের করার সিস্টেমটা হচ্ছে আমাদেরকে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এবি কত, বিসি কত। ফার্স্টে দেখো বিসি,
বিসি তো খুবই সহজ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, কথা বলতে পারো এটা হচ্ছে ব্যাস। ব্যাস মানে কি 2r। সো বিসি বের করা খুবই সহজ, বিসি হচ্ছে 2r অর 10 মিটার। আচ্ছা, এখন আমাদের টার্গেটটা হচ্ছে এবি বের করা। এবি কত হবে, এবি কত হবে? এবি বের করার জন্য একটু মাথা খাটাইতে হবে। দেখো, যখন চাকাটা ঘুরবে, মনে করো আমরা হচ্ছে এই জায়গায় এই যে ফ্লোরটাতে রং দিয়ে দিস, লাল রং মেখে দিস পুরো ফ্লোরের মধ্যে। এখন চাকাটা যখন ঘুরবে, চিন্তা করো কতটুকু অংশের রংটা লাগবে। এভাবে যদি ঘুরে, এইভাবে যদি ঘুরে, তাহলে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তার রং লাগবে। এইভাবে যখন ঘুরবে সে, এই যে এই অংশটাতে রং লাগবে। ঠিক বলছি? ঘুরতেছে কিভাবে? ঘুরতেছে হচ্ছে এইভাবে, যাচ্ছে এই দিকে, তার মানে এইটা যাবে হচ্ছে এই যে এই পয়েন্টটা ছিল হচ্ছে টপে, এই থেকে এই পয়েন্ট এতটুকু হচ্ছে তোমার রং লাগবে, এতটুকু রং লাগবে, এতটুকু পরিমাণ রং লাগবে। এই চিত্র থেকে বুঝতে সহজ হচ্ছে আমাদের জন্য। দেখো, এই চিত্র থেকে বুঝতে সহজ হবে। এই যে যখন সেটা হচ্ছে এইভাবে ঘুরবে, তখন তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রং লাগবে। সবার ফার্স্টে রং লাগবে হচ্ছে এই পয়েন্টে, এরপরে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এভাবে করে এই অংশটাতে রং লাগবে। সো এই অংশটা হচ্ছে আমাদের পরিধির অর্ধেক, যেটা আমরা আগেই বের করছি। পরিধির অর্ধেক যেটা আমরা আগেই বের করছি সেটা হচ্ছে কত? 5 পাই, 5 পাই স্কোয়ার প্লাস বিসি। বিসিটা হচ্ছে আমাদের ব্যাসের সমান, যেটা হচ্ছে 10। সো এইভাবে করে আমরা ইজিলি সরণটা বের করতে পারবো। এইভাবে করে আমরা ইজিলি সরণটা বের করতে পারবো। সেম টাইপের একটা প্রবলেম দেওয়া আছে, মোটামুটি সিমিলার। এই জায়গায় হচ্ছে তোমার আগেবার যেরকম অর্ধেকবার ঘুরছিল, এই ক্ষেত্রে অর্ধেকবার ঘুরবে না, দেখে বুঝতে পারতেছো। এবার হচ্ছে 0.75 ঘুরবে। এই যে এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে আসতে চায়, তাহলে 0.75 ঘুরতে হবে, বা 3/4 বার ঘুরতে হবে। বার ঘুরতে হবে, কারণ ফুল বার ঘুরলে আবার এই জায়গায় চলে আসবে, হাফ বার ঘুরলে হচ্ছে পিঠের জায়গায় চলে আসবে। হাফ বার ঘুরলে পি হচ্ছে এই জায়গায়, আর যদি ফুল বার ঘুরে, একবার সম্পূর্ণ ঘুরে, তাহলে হচ্ছে এই জায়গায়। তার মানে এটা হচ্ছে কত হবে? 3/4 বার ঘুরলে এই জায়গায় থাকবে। সো ফার্স্টে আমরা ইজিলি সরণটা দূরত্বটা বের করতে পারবো। দূরত্ব হবে মোট অতিক্রান্ত পথ, কতবার ঘুরছে এটা জানলে আমরা বের করতে পারবো। 3/4 বার ঘুরছে ইনটু পরিধি 2 পাই আর, মানগুলো বসাবো, অ্যান্সার চলে আসবে। সো 30/4, সো 15/2 লিখতে পারি, 15/2 পাই মিটার দূরত্ব বের করে ফেলছি আমরা। এখন আমাদের টার্গেট হচ্ছে সরণটা বের করা। সরণটা হচ্ছে একটু চিন্তা করতে হবে আমাদের। এই যে এইটা হচ্ছে আমাদের সরণ। আগেবারের মতো আমরা ফার্স্টে কি করব? সমকোণী ত্রিভুজ বানাবো। এখন আমরা এটা বের করার ট্রাই করব। ফার্স্টে হচ্ছে আমরা কিছু পয়েন্ট দিয়ে নেই, এ বি সি, এটা মনে করো ডি। আচ্ছা, এখন ফার্স্টেই আমরা দেখো, আমাদের সরণটা বলতে আমরা কি বুঝতেছি? সরণটা বলতে আমরা বুঝতেছি আমাদের বের করতে হবে এসি। এসিটা হচ্ছে আমাদের সরণ। এই জায়গায় আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি রুট এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। রুট এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবিটা হচ্ছে ভূমি, বিসিটা হচ্ছে লম্ব। নাইস। এখন দেখো, এখন আমাদের টার্গেটটা হচ্ছে এবি এবং বিসি বের করা। আচ্ছা, ফার্স্টে বিসি বের করি। বিসিটা তো খুবই সহজ, বুঝতে পারতেছো। বিসিটা হচ্ছে এই দৈর্ঘ্যটা, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দৈর্ঘ্য। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দৈর্ঘ্য কিন্তু আমাদের ব্যাসার্ধের সমান। এই যে এইটা এবং এটা সমান। সো আমরা ইজিলি বলতে পারতেছি যেটা হচ্ছে আর হবে, ব্যাসার্ধের সমান হবে। বিসি হবে আর বা 5 মিটার। তার মানে এটা হচ্ছে টান। এবিটাকে আমাদেরকে একটু ভেঙে বের করতে হবে। এবি ইকুয়াল টু ফার্স্টে আমরা লিখতে পারি এডি প্লাস বিডি।
এডি প্লাস বিডি। এডিটা কি? এডিটা হচ্ছে আমরা আগের বারও দেখছিলাম, এই যে এডিটা ছিল যখন ঘুরে তখন যতটুকু অংশে রং লাগে ততটুকু অংশটাই হচ্ছে আমাদের এডি। ঠিক আছে, যতটুকু অংশে রং লাগে ততটাই হচ্ছে আমাদের এডি। সো এই জায়গাও সেম, যখন জিনিসটা হচ্ছে এভাবে ঘুরবে তখন কতটুকু অংশ আমার হচ্ছে এই যে মাটিতে স্পর্শ করছে বা রঙে স্পর্শ করছে, এইটা যদি তুমি একটু চিন্তা করতে পারো তাহলেই তুমি ইজিলি এডিটাকে বের করতে পারবা। সো এই ক্ষেত্রে আমাদের পি পয়েন্টটা এই জায়গায় ছিল, যখন জিনিসটা হচ্ছে গড়াবে তখন তুমি দেখবা ফার্স্টে হচ্ছে যেতে এভাবে ঘুরতেছে, ফার্স্টে এই জায়গা মাটি লাগবে, এই জায়গা মাটি লাগবে, এভাবে করে এভাবে করে এভাবে করে এতটুকু অংশে মাটি লাগবে, এতটুকু অংশে মাটি লাগবে, এতটুকু অংশে রং লাগবে, মাটি লাগবে, যেটাই বল। যখন ঘুরবে তখন এই গোলকটার মধ্যে এতটুকু অংশে রং লাগবে, কারণ আমরা ধরে নিয়েছি মাটিতে বা ফ্লোরে রং মেশানো আছে। সো আমাদের এই এবিটা হবে দুইটা অংশ, এডি প্লাস বিডি। এডিটাকে আমরা বলতেছি যতটুকু অংশে রং লাগবে সেটা হবে, সেটা হবে হচ্ছে 0.75 or 3/4 ইন্টু পরিধি, 3/4 ইন্টু পরিধি, যেটা আমরা পাইছি 15/2 পাই, 15/2 পাই অথবা 7.5 পাই প্লাস বিডি। বিডিও দেখো, বিডি কিন্তু আমাদের হচ্ছে যে ব্যাসার্ধের সমান হবে আর or we can say which is 5. সো আমরা দুটো পেয়ে গেছি, একটা হচ্ছে এবি, এবি হচ্ছে 7.5 পাই প্লাস 5 স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বিসি হচ্ছে আমাদের 5। সো এইভাবে করে আমরা ইজিলি বের করতে পারবো, একটু চিন্তা করতে পারলে এগুলো খুবই সহজ, অত কঠিন কিছু না। ওকে, সো আমরা এখন হচ্ছে পরবর্তী টপিকে চলে যাব। এখন আমরা শুরু করব বিভিন্ন প্রকার ভেক্টর।